আমার চাকরিটা একটু অদ্ভুত ধরনের। হয়তো এমন চাকরি খুব কম মানুষই করে। আমি এমন কাজ করি যেখানে সেই মানুষটার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা থাকে না। এমনকি আমি তাকে ভালোভাবে চিনিও না। তবুও আমাকে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হয়। কি আর করা? এটাই আমার কাজ। আমি আমার জীবনের এমন একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। আমি এই গল্পটা আগে কাউকে বলিনি। কিন্তু এটা আমার মনের মধ্যে একটা বোঝার মতো হয়ে আছে। আজ যদি আমি এই গল্পটা না বলি, হয়তো আমি শান্তিতে মরতেও পারবো না। এখন আমার বয়স ৮০ বছর হয়ে গেছে, আর আমি অবসর নিয়ে নিয়েছি। কিন্তু এই গল্পটা আমি আপনাদের অবশ্যই শোনাবো, কেননা আপনাদেরও এই মানুষটার সম্পর্কে জানা উচিত। আমি এই মানুষটাকে ভালোও বলবো না, আবার তার সম্পর্কে না বলেও থাকতে পারবো না। কেননা এই মানুষটার মধ্যে যে সাহস আর চতুরতা দেখেছি, আপনারা হয়তো এমন সাহস আর চতুরতা আগে কখনো দেখেননি বা শোনেননি। তাই আমি এই গল্পের শেষে আপনাদের মতামত জানতে চাইব যে, আপনারা এই মানুষটার সম্পর্কে কী ভাবেন? সে যা করেছে তা কি ঠিক করেছে নাকি ভুল? তো চলুন আমি আমার গল্পটা শুরু করি। সকাল ৫টা বাজে, আর আজ আমাদের একজন আসামিকে ফাঁসির সাজা দিতে হবে। আজ খুব ঠান্ডা পড়েছিল এবং ফাঁসির মঞ্চের ছাদটা ভেঙে গিয়েছিল বলে সেটা মেরামত করা হচ্ছিল। এই বন্দির নাম রবি। সে নিজের কাকাকে খুন করেছিল, তাই তাকে ফাঁসির সাজা দেওয়া হয়, যেটা পূরণ করার সময় এসে গেছে। আমি এই জেলের জেলার। আজ সকালে আমরা তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছিলাম। এমন পরিস্থিতিতে সাধারণত চারিদিকে নীরবতা বিরাজ করে, কেননা বন্দীরা খুব চিন্তিত এবং ভীত হয়ে থাকে। কেউ কেউ ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু এই লোকটা একদম চুপচাপ আমাদের সাথে যাচ্ছিল। সে এমনভাবে হাঁটছিল যেন তাকে বলা হয়েছে, আজ তোমাকে নোবেল পুরস্কার দেওয়া হবে, তাই তুমি তোমার পুরস্কার নিয়ে যাও। শুধু তাই নয়, তার মুখে হাসিও ছিল, তার চোখে মুখে ভয়ের কোনো ছাপও ছিল না। মৃত্যু এমন একটা জিনিস যেখানে সাহসী থেকে সাহসী মানুষও ভয় পায়, কিন্তু এই লোকটার মধ্যে ভয়ের কোনো লক্ষণই ছিল না। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, তোমার যদি কান্না না পায়, তবুও অন্তত এভাবে হেসো না। সেই লোকটা বলল, আপনি যদি আমার হাসির কারণ জানেন, তবে আপনিও হতবাক হয়ে যাবেন। এছাড়াও আমি শুনেছি যে ফাঁসির আগে আমার কাছে আমার শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হবে। সে একজন প্রায় ৬.৫ ফুট লম্বা চওড়া হাট্টা কাট্টা মানুষ, যে একজন রাজমিস্ত্রি, তাই মানুষের বাড়ি তৈরি করার কাজ করত। আজকে এত ঠান্ডা ছিল যে আমিও শীতে কাঁপছিলাম। কিন্তু আজ যেহেতু তার জীবনের শেষ দিন, তাই আমি তাকে বললাম, হ্যাঁ বলো, তোমার শেষ ইচ্ছেটা কি? সাধারণত মানুষ শেষ ইচ্ছা হিসেবে কোনো খাবার খেতে চায় বা প্রিয়জনের সাথে দেখা করতে চায়, কিন্তু সে কাউকে ডাকার কথা বলল না, যদিও তার পরিবার ছিল। লোকটা একেবারে গ্রামের সাধারণ মানুষের মতো ছিল, যারা সারা জীবন সংসার সামলাতে সামলাতেই জীবন কাটিয়ে দেয়। লোকটা বলল, আমার শেষ ইচ্ছাটা খুব অদ্ভুত। আপনারা কি আমার শেষ ইচ্ছাটা পূরণ করবেন? আমি বললাম, যদি সম্ভব হয় তবে আমরা অবশ্যই পূরণ করব। সে বলল, না মানে আমার ইচ্ছাটা এমনও নয় যে এটা আপনাকে পূরণ করতেই হবে। আমি বললাম, মানে? সে বলল, আমার শেষ ইচ্ছাটা হলো, আমার ফাঁসির ঠিক ৪ মাস পরে আপনারা আমার কবরটা খুঁড়ে দেখবেন সেখানে কি আছে। আমি তার কথা শুনে একটু অবাক হয়ে বললাম, এটা কেমন ইচ্ছা? সে বলল, এটাই আমার শেষ ইচ্ছা। আমার এই ইচ্ছাটা পূরণ করলে আপনি কখনোই আমাকে ভুলতে পারবেন না। সে আরো বলল, ঠিক ৪ মাস পরে আপনারা আমার কবরটা খুঁড়বেন, আর আমার খবর খোঁড়ার অনুমতি আমি আমার জীবদ্দশাতেই দিয়ে যাচ্ছি। আমার কবরটা আপনারা খুললে বুঝতে পারবেন যে কেন আমি এই ইচ্ছাটা প্রকাশ করেছিলাম। আমি বললাম, ঠিক আছে। এরপরে আমি তার ফাইলে তার শেষ ইচ্ছাটা লিখে রাখলাম, কেননা আমাদের সবকিছুর রেকর্ড রাখতে হয়। ফাইলে তার বাড়ির ঠিকানা আর তার সম্পর্কে সমস্ত তথ্যও ছিল। লোকটা এই দুনিয়া থেকে চলে গেল। জেলে ফাঁসির পরে চারিদিকে এমন নিস্তব্ধতা নেমে আসে, যেন পুরো দুনিয়াটাই চুপ হয়ে গেছে। এরপরে তার মৃতদেহ তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, আর আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু আজ প্রায় ২ মাস হয়ে গেছে, তবুও সে এখনও সব সময় আমার স্বপ্নে আর চিন্তায় ঘুরপাক খায়, আর আমি তার কথাই ভাবতে থাকি। মাঝে মাঝে আমি ক্যালেন্ডারের দিকে তাকাই আর ভাবি, সে বলেছিল ৪ মাস পূর্ণ হলে তার কবর খুঁড়তে। এভাবেই দেখতে দেখতে
পুরো 4 মাস কেটে গেল। তখন আমি ভাবতে লাগলাম, এটাও তো হতে পারে যে সে ফাঁসির আগে এমনিতেই কিছু উল্টোপাল্টা কথা বলে গেছে। হয়তো সে ভেবেছিল দুনিয়া থেকে যাওয়ার আগে একটা অদ্ভুত সাসপেন্স দিয়ে যাওয়া যাক। কিন্তু এটাও তো ঠিক যে সে নিজেই তার কবর খোঁড়ার অনুমতি দিয়েছে। তাই আমি একবার সেটা করে দেখতে চাই। 4 মাস হয়ে গেলে আমি আমার পুরো টিমকে সাথে নিয়ে কবর খোঁড়ার জন্য রওনা দিলাম। আমি আমার মোবাইলের ক্যামেরাও চালু করে রেখেছিলাম, যাতে আমি রেকর্ড করতে পারি যে তার কবরের ভেতরে কি এমন আছে। সে কি প্রমাণ করতে চেয়েছিল? যে সে নির্দোষ? কিন্তু সে তো নিজেই তার অপরাধ স্বীকার করে নিয়েছিল যে সে তার বড় জ্যাঠাকে হত্যা করেছে। সে নিজেই আদালতে দাঁড়িয়ে বলেছিল, আপনারা যা খুশি সাজা দিন, আমার আর কিছু বলার নেই। আমার সঙ্গে যারা এসেছিল, আমি তাদের কবর খোঁড়ার ইঙ্গিত দিলাম। কিছুক্ষণ পরে সেখানে এক মৌলবি সাহেব এলেন এবং তিনি বললেন, আপনারা এসব কি করছেন? এসব করা খুব বড় পাপ, আর আপনারা এসব কার অনুমতিতে করছেন? আমি তাকে বললাম, এই যে কবরটা খোঁড়া হচ্ছে আর এখানে যে শহীদ আছে, সে নিজেই এর অনুমতি দিয়ে গেছে। আমার কথা শুনে মৌলবি সাহেব অবাক হয়ে বললেন, এ কেমন লোক যে মরার আগে নিজের কবর খুঁড়ে দেখার অনুমতি দিয়ে গেল? আমরা পুলিশের লোক ছিলাম দেখে মৌলবি সাহেব বেশি তর্ক করলেন না, বরং তিনি সেখানেই দাঁড়িয়ে আমাদের কাজ দেখতে লাগলেন। কাজ শুরু হলো, আর আমি অস্থিরভাবে তাকিয়েছিলাম যে কবরের ভিতরে কি এমন হতে চলেছে। সাধারণত কবর খোঁড়া হলে সেখান থেকে দুর্গন্ধ বের হয়, কেননা মাত্র 4 মাস হয়েছে। কিন্তু এই কবর থেকে সেরকম কিছুই হলো না। এটা দেখে মৌলবি সাহেব বললেন, মনে হচ্ছে কোনো নেকবান্দা ছিল, তাই কোনো দুর্গন্ধ বের হচ্ছে না। আমি বললাম, আমার মনে হয় না সে নেকবান্দা ছিল, কেননা সে যদি নেকবান্দা হতো তাহলে তাকে জেলের ভেতরে থাকার সময় নামাজ পড়তে বা কোরআন পড়তে দেখতাম। যখন কোনো বন্দীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন তারা মুসলমান হলে নামাজ ও কোরআনের প্রতি মনোযোগী হয়ে ওঠে, আর হিন্দু হলে গীতা ভাগবত এবং ভগবানের প্রতি মনোযোগী হয়ে ওঠে, কারণ তারা জানে ঈশ্বরের কাছে তারা কি মুখ নিয়ে যাবে। কিছুক্ষণ পর কবর পুরোপুরি খোঁড়া হলো। এবার কাঠের পাটাতন সরানোর পালা। কাঠের পাটাতন সরানোর পর যে দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠল, তা দেখে আমাদের সকলের চোখ ছানাবড়া হয়ে গেল, আর আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। এরপরে আমি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে এলাম, কেননা আমাকে এখনই তার বাড়িতে যেতে হবে। তার বাড়ি খুঁজে পেতে আমার একটু অসুবিধা হলো। মহল্লার একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে সে আমাকে দেখিয়ে দিল যে এটা আনোয়ার মিস্ত্রির বাড়ি। বাড়ির দরজার দিকে তাকিয়ে আমি খুব অবাক হলাম, কেননা বাড়িটা খুব ছোট এবং খারাপ অবস্থায় ছিল। দরজার সামনে একটা ছেঁড়া মাদুর রাখা ছিল, আর দরজায় একটা ছেঁড়া পর্দা ঝুলছিল। দরজাটাও কাঁচা বাঁশের তৈরি, যেটার জায়গায় জায়গায় জোড়া দেওয়া ছিল। আমি দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে এক বৃদ্ধা মহিলার গলা ভেসে এলো। তিনি বললেন, কে? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, তাই আমি বললাম, মা জি, আমি। তিনি বললেন, যেই হও, ভেতরে এসো বাবা। যখন আমি বাড়ির ভেতরে ঢুকলাম, তখন সামনের দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। এই বাড়িতে সম্ভবত 2টো ঘর আর একটা ছোট্ট রান্নাঘর ছিল, আর বাড়ি থেকে একটা অদ্ভুত ধরনের দুর্গন্ধ বেরোচ্ছিল। আর বাইরের ছোট্ট উঠোনে সেই বৃদ্ধ মহিলা কাপড় সেলাই করছিলেন। তার চোখে যে চশমা ছিল, তা দেখে বোঝা যাচ্ছিল যে তার চোখের পাওয়ার খুব বেশি। সেলাইয়ের কাজ করার অবস্থা তার ছিল না, তবুও তিনি সেই কাজে মগ্ন ছিলেন। আমার দিকে তার দৃষ্টি পড়লে তিনি বললেন, বলুন, কার সাথে দেখা করতে চান? আমি বললাম, আমার নাম রবি, আর আমি আপনার ছেলের সম্পর্কে কিছু তথ্য জানতে এসেছি। বৃদ্ধা তার ছেলের কথা শুনে নিজের বুকে হাত রাখলেন এবং বললেন, 4 মাস পরে আজ প্রথমবার কেউ তার সম্পর্কে কথা বলতে এসেছে। নতুবা যারা এসেছে সবাই কথা শোনাতেই এসেছে। আমি বললাম, আমি জানি সে আর এই দুনিয়াতে নেই, কিন্তু আমি তার সম্পর্কে কয়েকটা জিনিস জানতে চাই। আপনি কি আমাকে বলবেন? তিনি বললেন, একজন মা তার ছেলের সম্পর্কে বলতে কেন ভয় পাবে? আমার তো ভালো লাগে যখন কেউ তার কথা বলে। না তো সে এই দুনিয়াতে আছে, আর না তার স্মৃতি। সে সময় আমি সামনে তাকিয়ে দেখলাম একজন মহিলা দরজার আড়াল থেকে চুপ করে আমাকে দেখছে। মহিলার বয়স প্রায় 20-25 বছর হবে এবং সম্ভবত সে বিবাহিত। ঘরে একটা ছোট্ট ভাঙা চৌকি পড়ে আছে, আর সম্ভবত সেই ঘরে একটা ছোট্ট বাচ্চাও আছে।
বাচ্চাটাকে দেখে আমার মনে প্রশ্ন এলো যে এই বাচ্চাটা কার? কোথাও এই বাচ্চাটা আনোয়ারের নয় তো? যখন সেই মহিলা দেখল যে আমি তাকে দেখেছি, তখন সে দরজার আড়ালে লুকিয়ে গেল। বৃদ্ধ মাও সেই দৃশ্য দেখে ফেললেন এবং তিনি বললেন, এটা আনোয়ারের বিধবা বউ, আর সে অপরিচিতদের সাথে বেশি কথা বলে না। মেয়েটা খুব অসুস্থ আর টেনশনে থাকে, তাই আমি ওকে নিয়ে খুব টেনশনে থাকি বাবা। সেই অসহায় বৃদ্ধা আমাকে বসতে বললেন। আমি বসলাম এবং তাকে বললাম, মা, আপনি কি আমাকে বলতে পারেন সে কেন খুন করেছিল? তিনি বললেন, হ্যাঁ, এর পেছনেও অনেক বড় গল্প আছে। আমি তাকে বললাম, আমি সেই গল্পটাই শুনতে এসেছি। তিনি বললেন, এটা অনেক বড় গল্প। এরপরে সেই বৃদ্ধ মহিলা আমাকে তার ছেলের গল্প শোনাতে লাগলেন। তিনি বললেন, আমার ছেলে খুব বুদ্ধিমান ছিল, আর সে কোনো সাধারণ মানুষ ছিল না। আমি তাকে জিজ্ঞেস করলাম, মানে? তিনি বললেন, আমরা যেমন সাধারণ মানুষ, আমার ছেলে তেমন ছিল না। ও একটু অন্যরকম ছিল। ও সবকিছু খুব তাড়াতাড়ি আয়ত্ত করে নিত। যখন ও পঞ্চম শ্রেণীতে পড়ত, তখন অষ্টম শ্রেণীর পুরো বই ওর মুখস্থ ছিল। তাই ওর ক্লাসের শিক্ষক অষ্টম শ্রেণীর ছাত্রদের সাথে ওর পরীক্ষা নিয়েছিল, আর সেই পরীক্ষায় ও প্রথম হয়েছিল। ওর ক্লাসের শিক্ষক আমাকে ডেকে বলেছিল, ও এভাবে নিজের চেষ্টা চালিয়ে গেলে অনেক উন্নতি করতে পারবে। কিন্তু আমার ছেলে বেশি দূর অবধি লেখাপড়া করেনি, 12 ক্লাস অবধি পড়ে তারপরে ছেড়ে দেয়। এরপরে সে রাজমিস্ত্রির কাজ শিখতে শুরু করে। তার সবকিছু শেখার খুব আগ্রহ ছিল, তাই সে ছোট জায়গাতেও খুব সুন্দর বাড়ি তৈরি করতে পারত। আমার ছেলে খুব বুদ্ধিমান ছিল। সে একবার যে কাজ দেখত, সেটাই খুব তাড়াতাড়ি শিখে নিত। এমন কোনো কাজ ছিল না যা সে পারত না। কিছু মানুষ থাকে না, যারা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়। আমার ছেলেও তেমনই ছিল। আমি বুঝতে পারলাম এই বৃদ্ধ মা কি বলতে চাইছেন। তার মানে সে সত্যিই খুব বুদ্ধিমান মানুষ ছিল। তাকে দেখেও বোঝা যেত যে সে বুদ্ধিমান, কেননা সে তেমনই কথা বলতো। এরপরে সেই বুড়িমা বলতে লাগলেন, আমার ছেলে খুব অল্প বয়সেই পরিশ্রম করে আমাদের সবার পেট চালাতে শুরু করেছিল। তারপর আমি তার বিয়ে দিলাম। উপরওয়ালা তাকে অল্প বয়সেই সন্তান দিলেন। আমার ছেলের কাছে সব সময় কিছু কাগজ থাকত, যার উপর নকশার মতো কিছু আঁকা থাকত। সে বলতো, যেদিন এই নকশাগুলো বিক্রি হবে, সেদিন আমরা বড়লোক হয়ে যাব। আমি তো বুঝতাম না এগুলো কি ছিল, কিন্তু সে সেই নকশাগুলোকে নিজের জীবনের চেয়েও বেশি যত্ন করত এবং বলতো, আমি শহরে গিয়ে কোনো বড় কোম্পানির কাছে যাব এবং তাদের এগুলো দেখাবো। তারা এগুলো লক্ষ লক্ষ টাকায় কিনে নেবে। আমি একজন সহজ সরল বৃদ্ধা মানুষ ছিলাম। ছেলে টাকা এনে দিত, তা দিয়ে আমাদের সংসার চলত। আমি এতেই খুশি ছিলাম যে সংসার ভালোভাবে চলছে। কিন্তু তারপরে আমাদের এই সংসারে কারো নজর লাগলো। আমার স্বামী তার বড় ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে এই বাড়িটা বানিয়েছিল। এখন আমার স্বামী মারা যাওয়ার পরে আমার ভাসুর এখানে এসে আমাদের ভয় দেখাতে লাগলেন। সে এখানে এসে বলতো, টাকা ফেরত দাও, না হলে এই বাড়ি তার নামে লিখে দাও। আমরা গরিব মানুষ, আর আমাদের এই একটাই বাড়ি। আর তোমরা দেখো, এই বাড়ি কি থাকার মতো? কিন্তু তবুও আমাদের মাথার উপরে একটা ছাদ ছিল। আমরা তার কাছ থেকে যত টাকা নিয়েছিলাম, এই জায়গা তার চেয়ে অনেক দামি। তাই সে চালাকি করছিল আর বলছিল, আমাকে এই বাড়িটা দিয়ে দাও, তোমাদের ঋণ মুকুব হয়ে যাবে। আমার স্বামী ঋণ নিয়েছিল 5 লাখ টাকা, আর এই জায়গার আজকের দাম প্রায় 20 লাখ টাকা। তোমার কাকা যখন বেঁচে ছিলেন, তখন তিনি এই বাড়িটা বানিয়েছিলেন, কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যায়। তাই আমরা টাকা শোধ করতে পারিনি। প্রথমে ভাসুর নিজেই এসে চিৎকার চেঁচামেচি করত। তারপরে সে আমাদের বাড়িতে লোক পাঠাতে শুরু করল। তারপরে একদিন তো খুব খারাপ কিছু হয়ে গেল। সেদিন আমার ভাসুর নিজেই বাড়িতে ঢুকে পড়ল। তখন আনোয়ারের বউ একাই বাড়িতে ছিল। ভাসুর বারবার দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু যখন বৌমা দরজা খুলল না, তখন সে দরজা ভেঙে সোজা ভেতরে ঢুকে এলো। ভাসুরের এসব কাণ্ড দেখে বেচারি খুব ভয় পেয়ে নিজেকে ঘরের মধ্যে আটকে নেয়। কিন্তু আমার ভাসুর দরজা ভেঙে, আমরা যখন ফিরে এলাম, তখন দেখলাম ঘরের দরজা ভাঙা। বাড়ির ভেতরে ঢুকলে বৌমা আমাকে সব কথা বলল। আমি তাকে বললাম, আনোয়ার আসলে আমরা থানায় যাব কেস করতে। কিন্তু আনোয়ার এসে যখন সমস্ত কথা শুনল, তখন রেগে গিয়ে তার বড় জ্যাঠাকে এই দুনিয়া থেকে উপরে পাঠিয়ে দিল। আমি এটা বলছি না যে সে খুব ভালো কাজ করেছে, তার আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল।
কিন্তু জ্যাঠা তো বাবার মতো হয়। যখন সেই বাড়ির মহিলাদের উপরে খারাপ নজর দেয়, তখন কি আর করা যায়? ওর অল্প বয়স ছিল বাবা, তাই রাগের বশে এসব হয়ে গিয়েছিল। ফিরে এসে সে বলেও ছিল, এখন আমাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি, সব ঠিক হয়ে যাবে। আমি আজও তার এই কথার মানে বুঝতে পারিনি যে, যখন সে এই দুনিয়া থেকে চলেই যাবে, তখন সবকিছু ঠিক হবে কিভাবে। কারণ আমরা জানতাম, পুলিশ তাকে ধরলে তার ফাঁসির সাজা হবে। কিন্তু চলে যাওয়ার সময় আনোয়ার বারবার বলছিল, তোমরা সাহস হারাবে না, ভয় পাবে না, আমি সব ঠিক করে দেব। সে তো এখন মাটির নিচে চলে গেছে, তাই এখন আমার ছেলে কোথা থেকে আসবে? তার এসব কথা শুনে আমি তাকে বললাম, একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, কিন্তু আমি এখন আপনাকে বলতে পারছি না। তবে আপনার ছেলে খুব বুদ্ধিমান মানুষ ছিল, এবং সে যা বলেছিল সেটা মিথ্যা ছিল না। নিশ্চয়ই তার কোনো মানে আছে। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে, আপনার ছেলের শেষ ইচ্ছা কি ছিল? আপনি বলছিলেন না, আপনার ছেলের কাছে কিছু নকশা ছিল, যেগুলো সে সবসময় নিজের কাছে রাখত। সেই নকশাগুলো কি আমি পেতে পারি? সেই বৃদ্ধা মহিলা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, কারণ এটাই তার কাছে তার ছেলের শেষ স্মৃতিচিহ্ন। আমি তাকে বললাম, আমি একবার দেখেই আপনার জিনিস আপনাকে ফিরিয়ে দেব। আমার কথা শুনে তিনি তার পুত্রবধূকে ইঙ্গিত করলেন, এবং কিছুক্ষণ পরে সে সেই নকশাগুলো নিয়ে এলো। আমি সেগুলো দেখলাম। সেটা একটা মোটা খাতা, যার ভেতরে অনেকগুলো বড় বড় কাগজ রাখা ছিল। আমি তাদের বললাম, আমি কিছুক্ষণ পরে আপনাদের এই জিনিসগুলো ফিরিয়ে দিয়ে যাব। আর আপনার ছেলে আপনাকে যা বলেছিল, আমিও আপনাকে সেটাই বলতে চাই। আপনাদের চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। তারপর আমি আবার সেই কবরের দিকে রওনা দিলাম, এবং সেখানে যে শ্রমিকরা দাঁড়িয়ে ছিল, তাদের আবার কাজ করতে বললাম। আমি তাদের দিকে ইঙ্গিত করলাম এবং বললাম, এই কবরের আশপাশটা খোঁড়ো। আমার কথা শুনে তারা হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। এরপরে আমি আমার সাথে থাকা কনস্টেবলকে বললাম, এই কবরস্থানে যে সবসময় কবর খোঁড়ার কাজ করে, তাকে ডেকে আনো। যখন সেই কবর খোঁড়ার লোকটাকে ডেকে আনা হলো, তখন তার মুখ দেখেই মনে হচ্ছিল যে সে যেন অনেক বড় অপরাধ করেছে। আমি তাকে বললাম, তুমি কি আনোয়ারকে চিনতে? প্রথমে সে ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে বলল, হ্যাঁ চিনি। সে আমার খুব কাছের বন্ধু। আমরা একে অপরের সুখ দুঃখের সঙ্গী ছিলাম। আমি বললাম, তাহলে তুমিই এসব করেছ? সে বলল, আমি কিছুই করিনি। যা করেছে সে নিজেই করেছে। আমি তো শুধু তাকে সাহায্য করেছি। আমি তাকে বললাম, তুমি কি জানো, এসবে সাহায্য করার অপরাধে আমি তোমাকে গ্রেপ্তার করতে পারি? সে বলল, না স্যার, আমি জানি আপনি আমার কিছুই করতে পারবেন না। তার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ সে ঠিক কথাই বলছিল। আসল ঘটনা হলো, যখন আনোয়ারের কবর খোঁড়া হয়েছিল, তখন কবরের পাশ দিয়ে একটা গর্ত করা হয়েছিল, যেটা বাইরে থেকে বোঝা যেত না। তাই তো কবরের ভেতর থেকে কোনো দুর্গন্ধ বের হয়নি, আর আমরা কোনো অদ্ভুত দৃশ্যও দেখতে পাইনি, কারণ আনোয়ার তার কবরের ভেতরে ছিলই না। সে খুব ভালো রাজমিস্ত্রি ছিল, মানুষের বাড়ি তৈরি করত। সে ছোট জায়গাতেও খুব সুন্দর নকশার বাড়ি তৈরি করতে পারত, যা দেখে মানুষ অবাক হয়ে যেত। ছোট জায়গায় এত সুন্দর, এত নিখুঁতভাবে বাড়ি তৈরি করত যে একটুও জায়গা নষ্ট করত না। এই ছিল তার প্রতিভা, আর সে সেটাই করেছিল। সে তার কবরের ভেতর থেকে একটা রাস্তা তৈরি করেছিল, আর সেই রাস্তা অন্য দিক দিয়ে বের করেছিল। অর্থাৎ যখন আমরা তাকে কবরে রেখেছিলাম, তখন সে কবরের ভেতরের সুড়ঙ্গের মতো রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো, যখন আমরা তাকে ফাঁসি দিয়েছিলাম, তখন সে বাঁচল কি করে? এটা কি করে সম্ভব? আমি তার কবর খোঁড়ার লোকটাকে বললাম, সে এখন কোথায় আছে? লোকটা বলল, আমি বলবো না। আমি বললাম, আমি তোমাকে কথা দিচ্ছি, তার কিছুই হবে না। আমরা তাকে আর ফাঁসি দেব না। কিন্তু তুমি বলো, সে কোথায় আছে? সে বলল, এখান থেকে দূরে ফিরোজপুর নামে একটা গ্রামে সে আছে। আমি একাই সেই গ্রামের দিকে রওনা দিলাম, এবং সেখানে পৌঁছে সামনে যে দৃশ্য দেখলাম, তাতে আমি হতবাক হয়ে গেলাম, কারণ আমার সামনে আনোয়ার দাঁড়িয়ে। এটা কি করে সম্ভব? আমরা তো তাকে ফাঁসি দিয়েছিলাম, তার লাশ তুলে তার বাড়ির লোকেদের কাছে পাঠিয়েছিলাম। তাহলে সে বাঁচল কি করে? আমাকে দেখে সে হাসিমুখে বলল, জেলার সাহেব আসুন। তার পোশাক আর অবস্থা দেখে মনে হচ্ছিল সে কোনো পরিশ্রমের কাজ করছে। আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম সে একটা ছোট্ট বাড়ি তৈরি করেছে। আমি সেই বাড়ির ভেতরে ঢুকলাম, এবং ভেতরে ঢুকে
আমি অবাক হয়ে গেলাম, কেননা এটা বাড়ি নয়, যেন কোনো প্রাসাদ। সে আমাকে দুধ চা এনে দিল এবং বলল, সাহেব খেয়ে নিন, ভয় পাবেন না সাহেব, আমি আপনাকে মারব না। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে বললাম, এসব কিভাবে হলো? সে বলল, সেদিন খুব ঠান্ডা আর কুয়াশা ছিল, আর আপনি তো জানেন আমি লম্বা চওড়া মানুষ, তাই পা দিয়ে কাঠের পাটাতনে হালকা ব্যালেন্স রেখেছিলাম, তাই ভাগ্যক্রমে আমি বেঁচে যাই আর একটু অভিনয় করেছিলাম। এখন আপনি তো জানেন আপনারা আর আমাকে আইনের আওতায় এনে শাস্তি দিতে পারবেন না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম এবং বললাম, তুমি এটাও জানো? সে বলল, হ্যাঁ, কারণ ভারতের আইন অনুযায়ী যদি আপনারা কোনো অপরাধীকে ফাঁসির সাজা দেন আর ফাঁসির সময় যদি তার দড়ি ছিঁড়ে যায় বা ফাঁসি দেওয়ার পরেও সে বেঁচে যায়, তাহলে আপনারা তাকে আর আইনের আওতায় আনতে পারবেন না। আপনাদের তাকে সসম্মানে ছেড়ে দিতে হবে। তাই এখন আপনারা আমার কিছুই করতে পারবেন না। সে বলল, আমি সারা দুনিয়ার জন্য মরে গেছি, কিন্তু আমি এখনো বেঁচে আছি আর বাড়িও বানাচ্ছি। এটা কমপ্লিট হয়ে গেলে আমি আমার পরিবার এখানে নিয়ে আসব। আমি এখানে কাউকেই আমার নাম বলিনি আর চেহারাও একটু বদলে নিয়েছি। তার মুখে লম্বা দাড়ি ছিল। সে আরো বলল, দেশের আইন এখন আমার কিছুই করতে পারবে না। আমি বললাম, তোমার কথা তো একদম ঠিক, কিন্তু আমি অবাক হচ্ছি যে তুমি আমাকে এসব কেন বললে? তুমি তো চুপচাপও চলে যেতে পারতে আর এখানে আরামসে জীবন কাটাতে পারতে। সে বলল, আমি যদি আপনাকে এসব না বলতাম তাহলে আপনি কি করে বুঝতেন যে আমি কি জিনিস? এই কথা বলে সে হাসতে লাগলো। আমার মুখেও হাসি ফুটে উঠল আর আমি বললাম, তুমি সত্যিই অসাধারণ। তোমার জন্য আমার কাছে একটা কাজ আছে। আমার জামাইবাবু খুব বড় কোম্পানির মালিক। আমি তার সাথে কথা বলে তোমাকে কাজে লাগিয়ে দেব। সেখানে তুমি তোমার অসাধারণ দক্ষতা কাজে লাগিও। আজ অনেক বছর হয়ে গেল, সে এখন আমার জামাইবাবুর কোম্পানিতে কাজ করে। তার স্ত্রী সন্তানদেরও সেখানে নিয়ে গেছে। বন্ধুরা, এই গল্পটাই আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ঘটনা ছিল।